নরেন্দ্র মোদী মৌনী মোহন বলে তাকে কটাক্ষ করতেন, কিন্তু তার গুণমুগ্ধরা বলেন নীরব থেকেও কিভাবে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে দেশকে আক্ষরিক অর্থে বিশ্বগুরু করা যায় তার বিরল উজ্জ্বল দৃষ্টান্ত হলেন মনমোহন সিং। ছোট্টবেলায় মা হারা, দাদু ঠাকুমার কাছে বড় হওয়া, হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা এক শিখ সন্তান স্বপ্ন দেখেছিলেন দেশকে সমৃদ্ধশালী করে তোলার, যার কিছুটা বাস্তবায়িত করতে সক্ষমও হয়েছেন তিনি। এলটিটির আত্মঘাতী জঙ্গিদের হাতে রাজীব গান্ধীর হঠাৎ নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর চেয়ারে বসার সুযোগ পান রাজনীতি থেকে প্রায় অবসর নেওয়া পিভি নরসিমহা রাও। ভারতীয় অর্থনীতির ইতিহাসে সে এক ভয়ঙ্কর সংকটজনক সময়। কার্যত সবাইকে চমকে দিয়ে রাজনীতিতে নভিস আদ্যন্ত পড়াশোনার জগতের মানুষ মনমোহন সিংকে অর্থমন্ত্রী করে পথ চলা শুরু করলেন পিভি। 1991 সালের 21শে জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এরপর তিনি ও তার অর্থমন্ত্রী আর্থিক সংকট কাটানোর পন্থা খুঁজতে শুরু করলেন। আর বৈঠকে বসে দুজনে দেখলেন দেশ তখন খাদের কিনারায়। বিদেশের পাওনা মেটাতে গিয়ে নাজেহাল ভারত, নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। সংকটের শুরুটা হয়েছিল নরসিমহা রাওয়ের আগের প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের আমলে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় চন্দ্রশেখরকে দেশের সঞ্চিত সোনা বন্ধক রেখে ঋণ নেওয়া এবং উপসাগরীয় যুদ্ধের জন্য মার্কিন বিমানকে তেল ভরতে ভারতের বিমানবন্দর ব্যবহার করার অনুমতি দিতে হয়েছিল। এরপর প্রধানমন্ত্রী হলেন নরসিমহা রাও। দেখা গেল ভারতের বিদেশি মুদ্রার সঞ্চয়ের ভান্ডার 1991 সালের জুনে দাঁড়িয়েছে $1124 মিলিয়ন। অর্থাৎ ভারত তখন মেরে কেটে 2 সপ্তাহ আমদানির বিল মেটাতে সক্ষম। শেষ অবধি টাকার অবমূল্যায়নের পথে হাঁটলেন নরসিমহা রাও ও মনমোহন সিং। সরকারি সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়ে উঠল বিরোধীরা। কেউ বললেন মনমোহন সিং আমেরিকার দালাল, কেউ বললেন বিশ্বব্যাংকের এজেন্ট। আওয়াজ উঠল IMF এর নির্দেশে চলছেন দেশের নবনিযুক্ত অর্থমন্ত্রী। কিন্তু মনমোহন সিং বললেন সবুরে মেওয়া ফলবে, পদক্ষেপের সুফল পাবেই ভারতীয় অর্থনীতি। আর এই সংকটজনক অবস্থায় আগাগোড়া মনমোহন সিং পাশে পেয়েছিলেন নরসিমহা রাওকে। সংখ্যালঘু সরকারের মাথা হওয়া সত্ত্বেও সরকার টিকবে না পড়বে তা নিয়ে মাথা ঘামানোর পরিবর্তে ভারতীয় রাজনীতির চাণক্য বলে পরিচিত এই তেলেগু ব্রাহ্মণ সন্তান মনমোহন সিংকে শুরু থেকে সমর্থন করেছিলেন। এই প্রসঙ্গে পরবর্তীকালে মনমোহন সিং নিজে বলেছিলেন, নরসিমহা রাওয়ের অতীতের রেকর্ড দেখে আমার কখনোই মনে হয়নি তিনি আর্থিক উদারীকরণের পথে হাঁটবেন, কিন্তু পরে তাই হয়েছিল এবং তিনি আগাগোড়া আমার পাশে ছিলেন। এরপরেরও সেই ঐতিহাসিক দিন, তারিখটা ছিল 24শে জুলাই 1991। ভারতীয় অর্থনীতির এক নতুন ভোরের সূচনা হয়েছিল মনমোহন সিং এর হাত ধরে। সেই ঐতিহাসিক বাজেট যা চিরতরে পাল্টে দেয় ভারতীয় অর্থনীতিকে। প্রিয় লেখক ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর একটি ঐতিহাসিক লাইনকে উদ্ধৃত করে সংসদে মনমোহন সিং বলেছিলেন, পৃথিবীর কোনো শক্তি এমন ধারণাকে থামাতে পারে না যার সময় এসে গেছে। আমি আজ এই সংসদকে বলতে চাই, ভারতীয় অর্থনীতির উত্থান তেমনই একটি ধারণা। গোটা বিশ্ব আজ স্পষ্টভাবে সেই কথাটা জেনে নিক, এই ভারত আজ জেগেছে। এই ঐতিহাসিক বাজেটের মধ্যে দিয়ে বেসরকারি বিনিয়োগে জোর দেওয়া হলো। সুদের হার নির্ধারণের ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা পেল ব্যাংকগুলি। শেষ করা হলো কুখ্যাত লাইসেন্স রাজ। প্রশস্ত করা হলো বেসরকারি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের রাস্তা। মৃদুভাষী মনমোহন সিং এর হাত ধরে ভারতীয় অর্থনীতিতে এলো এক বিপ্লব। সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ এবং সর্বশ্রেষ্ঠ মানুষ। আমি যখন ওকে প্রত্যক্ষ চিনতাম না, 91 সালে উনি অর্থমন্ত্রী হলেন। উনি যে অর্থনীতির দিশা দেখিয়েছিলেন, আমি তখন থেকেই তার সমর্থক ছিলাম। 2009 সালে ওর মন্ত্রিসভায় আমি রাষ্ট্রমন্ত্রী হয়েছিলাম। আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। সব কথার কিছু অভিযোগ থাকলে উনি শুনতেন। ওনার অর্থনীতির ওপর গভীরতা আজও আমার স্পষ্ট মনে আছে। ডিমনিটাইজেশনের পর তিনি রাজ্যসভায় ঢুকে উনি শুধু 5 মিনিট একটি কথা বলেছিলেন। এই ডিমনিটাইজেশনের ফলে ভারতবর্ষের জিডিপি গ্রোথ 2% কমে যাবে। অবাক হয়ে গিয়েছিল সারা বিশ্বের মানুষ। কি করে এই নিখুঁত ক্যালকুলেশন তিনি বললেন, সত্যি সত্যিই তাই কমে গিয়েছিল। মুক্ত অর্থনীতি, বেসরকারীকরণ, বিশ্বায়ন, এরকম একাধিক শব্দের সঙ্গে পরিচয় ঘটল ভারতবাসীর। বিদেশিদের জন্য ধাপে ধাপে বিনিয়োগের দরজা খুলতে শুরু করল। ধীরে ধীরে হাত হয়ে গেল গোটা বিশ্বের কাছে ভারতীয় অর্থনীতির দরজা।
তার সুফল ভারতীয় অর্থনীতি পেয়েছে। আবার মনমোহন সিং এর আর্থিক উদারীকরণের এই রাস্তার বহু সমালোচনাও হয়েছে, কিন্তু একটি বিষয়ে তার ঘোর সমালোচকরাও স্বীকার করেন যে মনমোহন সিং বিনা ভারতীয় অর্থনীতি অসম্পূর্ণই থেকে যেত। এবিপি আনন্দ।